যে অহংকারে অহংকারে তো চাঁদে আছিস মনে হচ্ছে, যেন মাটিতে পা পড়ছে না। তো যাই হোক, আমরা রোলে ছিলাম। আমি যেটা দিয়ে ভেবেছিলাম শুরু করব সেটা হলো, আজ এমন একটি বাড়িতে আছি যেটাকে বলাই যায় ঝাড়গ্রাম থেকে দেখা এক স্বপ্নের জায়গায় আছি, এবং সেই স্বপ্নটা যার হাত দিয়ে সত্যি হলো সেটা আরাত্রিকা। মা বাবাকে নিয়ে আজকে বসে আছো, সঙ্গে তোমার বন্ধু পরিবার, কতখানি গর্বের, মানে নিজের কাছে নিজের কতখানি আত্মতুষ্টি আছে। দেখো, আমার বাবা একটা কথা বলেন যে কখনোই আত্মতুষ্ট হওয়া ঠিক নয়, উচিত নয়। মানে যেদিনই একটা মানুষ আত্মতুষ্ট হয়ে যাবে সেদিন মনে করে নিতে হবে সেটা তার শেষ দিন আর কি। তো আত্মতুষ্টি মনে হয় না কারোরই কখনো হয় বলে, কারণ আমাদের সবসময় চাহিদা থাকে এটা পেলে ওটা পাওয়ার, ওটা পাওয়ার, এরম করার, এই পজিশনে যাওয়ার। তো সেই জায়গা থেকে আমি আত্মতুষ্টি নিয়ে কিছু বলছি না, কিন্তু আমি এটাই বলবো যে আমি যা পেয়েছি আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ। আমি প্রচণ্ডভাবে ব্লেসড, প্রচণ্ডভাবে। এই যে আমার মা বাবা, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আমার ভাই এত ভালো আছে। আমরা নিজেদের বাড়িতে লক্ষ্মী পুজো করছি 2 বছর হলো। নিজেদের বাড়িতে 2 বছর হলো, পুরনো এরপর আগে ভাড়া বাড়িতে থাকতাম, সেখানে অনেক বছর ধরে হয়েছে। তো আমি ভীষণ ব্লেসড ঠাকুরের কাছে। আমি প্রত্যেক দিন কাজের চাপে আছি, আমি প্রত্যেক দিন সকালে আমার একটা ক্যামেরার সামনে যাচ্ছি, এবং আমি প্রচণ্ড ব্লেসড। কারণ একটা পজিশন না, মানে একটা মানুষের জায়গা পেতেই অনেকগুলো মানুষ এই জায়গাটা নেওয়ার জন্য আঁকড়ে বসে থাকে। এবং কত মানুষ আছে, সবাই স্বপ্ন দেখে, সবার তো সবটা আসে না। আমার ক্যামেরার সামনে যে আমাকে ঠাকুর আমাকে প্রত্যেক দিন নিয়ে যায় এবং আমাকে এত সুযোগ দেয়, এত ভালোবাসা পাই মানুষের কাছ থেকে, খুব ভালো লাগে। এবং আমার আগের কাজ, ধরো মিতুল থেকে শুরু করে রায়পূর্ণা, আমাকে কোনো দিনও মানুষ মানে আমাকে আশাহত করেনি। শেখাতেও করেছিল। হ্যাঁ, একদম একদম শেখায়। হ্যাঁ, তো আশাহত করেনি। তো সেই জায়গা থেকে আমি ভীষণ ব্লেসড, আমি এটুকুই বলবো। যখন প্রথমবার দেখলে, বুঝতে পারলে যে মেয়ে এই বাড়িটায় তোমাদের নিয়ে আসতে চলেছে এবং এটা মেয়ের বাড়ি, সেই সময়কার তোমার অনুভূতিটা কি ছিল? কি করেছিল বাড়িতে ঢুকে প্রথমে যেদিন ফাইনাল হলো, পুরো রেস্টের দিন, তো আমি পুরো সারাদিন কান্নাকাটি করেছি, ভীষণ কেঁদেছি যে এটা আমি সত্যি বাড়ি নিচ্ছি। মানে আমি ভাবতেই পারিনি। আমার আগেও আমরা ঝাড়গ্রামেও ভাড়াই থাকতাম, আমাদের ছিল না, মানে তোমার বাড়ি ছিল না। বাড়ি আমাদের গ্রামের বাড়ি একটু ভেতরে, অনেকটাই ভেতরে, কিন্তু আমার সব দিনেই ইচ্ছে ছিল যে মেয়েকে শহরে এনে ওর বাবার আর আমার দুজনেরই পড়াশোনা করাবো। ঝাড়গ্রামে এসে থাকা, মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে চালিয়ে ওকে ভালো সব কিছু ব্লেসড দেওয়া, মানে যেটা ভালো হবে সেটাই দেওয়া, নাচের থেকে আরম্ভ করে পড়াশুনো, নাটক। হ্যাঁ, গানটা শেখেনি, তাও গিয়ে দিয়েছে। খুব আফসোস, আমার মা ভীষণ ভালো গায়িকা ছিলেন, ভীষণ ভালো। মানে আমার বাড়িতে হারমোনিয়াম থেকে শুরু করে সব আছে, এবং আমার বাবার সাথে মায়ের বিয়ে হয়েছিল, দাদু দেখেছি। হ্যাঁ, মানে তোমার বাড়িতে গেছি, বাড়িতে পুরোনো বাড়িতে গেছিলাম না? না, ওটা তো রানীকুঠি, কলকাতায়। আমার ঝাড়গ্রামের বাড়িতে বলছি যে আমার মায়ের বিয়ে হয়েছিল, মানে আমার দাদু মায়ের গান শুনেই মাকে পছন্দ করেছিলেন, মানে এই টাইপের আর কি। তো সেই বাড়ির মেয়ে হয়ে আমি গানটা শিখিনি কোনোদিনই, কিন্তু আমি গান গাইতে ভীষণ ভালোবাসি। আমি গান গাইতে পারি না, সেটা কোনো ব্যাপার না, তাও বিশ্বাস করা যায় না। না, যেটা মানে একটা সব কিছু তো সাধনা। ওর যেমন অভিনয়টা সাধনা, নাচটা সাধনা, গানটাও তো সাধনা, কিন্তু যেগুলো করতে হয় বাধ্য স্টেজে বা কোনো জায়গায়, সেগুলো মানে একটা গান গাওয়া যে নিয়ত যে রিহার্সেল করে করা, সেটা রেওয়াজ করা বা হ্যাঁ, সেটা হয়নি। কিন্তু আমার এখন আফসোস হয় যে ছোটবেলায় মা নাকি চেষ্টা করা, তোমাকে দিয়ে সারেগামাপা শেখানোর, হারমোনিয়াম নিয়ে বসিয়ে দিত, আমি কিছুতেই শিখতাম না, না গান শিখবো না নাচ করবো। কিন্তু এটা যদি শিখে রাখতাম, ঠিক আছে, মানে রিগ্রেট নেই আমার কোনো, শিখে নেবো, এরপর কি আছে। আমি একটা জিনিস দেখছিলাম, যখন তুমি আর ও কথা বলছিলে, কাকুর চোখ মানে চোখে একটা অদ্ভুত ইমোশন ছিল, একটা মুগ্ধতা ছিল, তার সঙ্গে মানে মনে হয় যেন অনেকগুলো স্মৃতি ভিড় করে আসছিল। কি থাকে বলো তো, যখন বাচ্চা মেয়েটাকে, মানে বলা হয় তো মেয়েরা হলো ড্যাডিস প্রিন্সেস, সেই মেয়েটা যখন বড় হয়ে গেল, দেখলে চোখের সামনে ওর ঘাত প্রতিঘাত, ওর খারাপ লাগা, ওকে নিয়ে বলা খারাপ কথাগুলোর অনেক সময় তুমি প্রত্যুত্তর দিয়ে দাও সোশ্যাল মিডিয়ায়, কি চলছে বলো? এটা ভাষায় প্রকাশ করতে পারবো না তো, ইমোশনটা কী করে বলবো। শুধু ওকে আমি একটা কথাই বলি, আর বড় হোস না, এরকমই ভালো। মানে ছোট থেকে ওই যে এখানে এলো, শুধু নাচটা শেখানো হয়েছিল, মানে নিয়ম মেনে যে শেখানো, নাচটা শিখতো, ড্রয়িংও দেওয়া হয়নি। অভিনয়টা কিন্তু বরাবরই ভালো করতো। কীভাবে? ওর নাচের মধ্যে যে এক্সপ্রেশন, ওটা থেকে প্রথম মিশ্রেই বলেছে স্কুলে যে ওর যে অভিব্যক্তি এত ভালো, ও কিন্তু অভিনয় লাইনে গেলে খুব ভালো হবে যদি অভিনয় প্রফেশনে যায়। কিন্তু অত সহজ তো নয় ব্যাপারটা, তখনই আমাদের মাথায় ঢুকেছিল কিন্তু চেষ্টা করা। ঠিক আছে, তো ওই আস্তে আস্তে দেখছি চোখের সামনে বড় হয়ে যাচ্ছে,
ওই বুড়ো করে হাঁটতো, বড় হয়েছে এখন বাবার উপরে না এটা মানবো না, শুনবো না, ঠিক আছে। কিন্তু মেয়ে তো তোমাদের অত্যন্ত লক্ষ্মীমন্ত। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, লক্ষ্মী মেয়ে। ওই কোনোদিন ভুগতেও হয়। ফ্ল্যাটের কথা বলছিলে, ফ্ল্যাট টাকা দিয়েছে ও, কিন্তু নামে বাবা মায়েরই করেছে, নিজের করেনি। আচ্ছা, এই লক্ষ্মীমন্ত মেয়েটা এখন তো অনেকটা বড় হয়ে গিয়ে, মানে একটা টাইমের পর তো আমরা মা বাবাদের মা বাবা হয়ে যাই, এবং তখন আমাদের কথাগুলো মানতে হয় এবং তাদের মানাতে হয় যে ডাক্তারটা দেখাতে হবে, এটা করতে হয়। এরকম কোন কোন জিনিসগুলো জোর করতে হয়, না হলে হয় না। শোনে না আমার কথা কেউ, ঠিক আছে, মানে ডেফিনেটলি শোনে, কিন্তু ওই আর কি জোরটা মানে কি বলতো, এটা যে এটা এটা করো ওটা করো। ধরো আমি তোমাকে বলছি খুব সিম্পল একটা ডিজাইন, ধরো তোমার পছন্দ হলো, তো মা বাবা যদি বলে দেয় না এটা না করে ওটা করবো, তখন আমিও হ্যাঁ বলে দিই, ঠিক আছে এটাই করো। পরবর্তীকালে কিন্তু আমার কথাই ফিরে আসে ওরা, যে যে তুই বলেছিলিস তখন শুনলেই ভালো হতো, এই বিষয়টা। আর ডাক্তার দেখানো, তুমি যেটা বলছো দায়িত্ব নেওয়া মানে ওই টাইপের, সেইগুলো তো মানে ছেড়েই দাও, মানে আমার ওটা ওনাকে বলি। হ্যাঁ, ও ডাক্তার বলে আমার ওর কাছে একটা বাবাকে, panic। আমার ও মাকে, যত শরীর আমার মাঝে যাও মানে যদি ফোন করি, 15 দিনের জ্বর না ছাড়ে ডাক্তার দেখাবো না। আমার মা ওষুধ খাবে না, ঠিক আছে, এমনিই ঠিক হয়ে যাবো আমি এমনি ফিট। বলছি এমনি ওষুধ, বলছি এই এমনি ওষুধটা তুমি কোত্থেকে পাও গো? ঠিক হয়ে যায় আমার ঠিক মনে হয়েও যায়, সত্যি ঠিক হয়েও যায়। আমরা ওখান থেকে বলে নিয়ে আসা যেটু ওইটাই না। না, ওষুধ ওর এমনিও ঠিক হয়ে যায়, ও কিছু খায় না ওষুধ ফষুধ, এমনি ঠিক হয়ে যায়। ভীষণ পজিটিভ একটা মানুষ, আমি কারণে খারাপও ভাবি না কোনোদিন, আর নিজের নিয়েই থাকি, নিজের বাড়ি নিয়ে বা বাচ্চা নিয়ে, নিজের সবসময় ভালো, কারো খারাপও ভাবি না, আর কারো কোনোদিন কোনো কিছু। সাইকোলজিস্ট মিমিরও আচ্ছা, একটু মিমির ব্যাপারে শুনি। মিমি কি এর আগে কোনোদিন ক্যামেরার সামনে যেহেতু পাইনি, মিমি বন্ধুত্বটা কিভাবে এবং শুরুটা একটু বলে দে কিভাবে আলাপটা হয়েছে তোর সাথে। আলাপটা হচ্ছে মানে আমি থিয়েটার করি, আর ওর যখন প্রথম কাজটা হয় অগ্নিশিখা, সেখানে আমি একটা ছোট্ট চরিত্র করেছিলাম। তখন থেকে ছোট্ট না মোটে, মানে তখন থেকেই আমার সঙ্গে ওর সাথে যে বন্ধুত্বটা হয়েছে, আজ 5 বছর হতে যায়, তখন থেকে ওই একদম ফ্যামিলি, মানে আমি ওর কাকুর আমি একটা মেয়ে, ঠিক আছে, আর ও আমার দিদি। ওর বিয়েতে আমাকে বলেছি আগে থেকে বলবি, কারণ 10-12 দিন ছুটি নিতে হবে আমাকে। হ্যাঁ, মানে এই টাইপের আর কি, কি করবে মানে আমাকে তো, আমি তো মানে শালি ওর জামাইবাবুর একমাত্র। আচ্ছা, বলছি জামাইবাবুর শালির জন্য কি অন্য কেউ আসছে? না ওর দ্বারা প্রেম টেম হবে না। আমরাও চাইছি হোক। হ্যাঁ, কি করবো বলো, কেউ তো একজন আসুক জীবনে। ভালো মানুষ, হ্যাঁ, পুরো ঘরোয়া চাই, মানে পুরো ঘরোয়া ছিল, ঘরোয়া ও চাই সেটা, মানে সেই তোমার খুব ইয়ে নয়, মানে ঘরোয়া ছেলে চাই না, আমার। আমার মা বলছে তোর মধ্যে কি কোনো প্রবলেম আছে? না না ওই সব বললাম না। যে কেন? বলছে যে এটা তো নর্মাল নয়, মানে নর্মাল নয় মানে যে প্রেম করতে হবে তার কোনো মানে নেই, প্রেম করলে তো সেটা বরং অনেক ডিস্ট্র্যাক্ট। মা বাবা সেটা বলে যে না, কিন্তু ভালো লাগবে না ভালো কাউকে, লাগা, এটা একটু কোনোদিনও বন্ধুত্ব, হতে পারে না। একটু মেলামেশা, এইটুকু ব্যাস। বাবা মা বাবার অদ্ভুত ক্রাইটেরিয়াই। হ্যাঁ, বলছে, ভালোও লাগে না কাউকে, এটা কখনো হতে পারে? আমি বললাম তাহলে কি বলতে পারি বলো? বলছে, মানে কাউকে দেখে তো ভালোও লাগছে না। আমি বলছি না, ভালো লাগছে না তো কি করবো আমি, এটা কি বলবো এটাকে? তো এটাই আর কি। আসলে মানে আমার মা বাবার চিন্তা হচ্ছে যে মিমির, ধরো মানে মিমির বয়ফ্রেন্ড আছে, তো মিমি মাঝে মধ্যে ওই দিকে একটু মন দিয়ে দিলে আমি একা হয়ে যাই, স্বাভাবিক সেটা। ও জানে যে আমার জীবনে ও ছাড়া আর কেউ নেই। এই যে পুরো পুজোতে আমার কাছে কিন্তু এলো না একদিনও। আমি যে কিভাবে হ্যাঁ, আমি যে কিভাবে ভালো ছেলে পেয়েছি মিমি, খুব ভালো ছেলে। আমি মানে একদম মানে 100 দিচ্ছি, খুব ভালো ছেলে পেয়েছি। তো এক্স্যাক্টলি, তো সেই জায়গা থেকে আমার মা বলে, আর আমার তো কোনো বন্ধুও নেই, মানে আমার কোনো বন্ধু নেই, মিমি বাদ দিয়ে আমার কেউ নেই। মিমি তো আমার ফ্যামিলি, ওকে বন্ধু বলে মানে ও তো আমাদের যুগের পড়ে আছে, ওর এখন বন্ধু নেই। তো মা বলছে যে মানে যে সিরিয়াল তুই কাজ করিস সেই সিরিয়ালটাকে তোর সংসার বানিয়ে ফেলিস, হ্যাঁ তোর মানে প্রফেশনাল লাইফটাই তোর পার্সোনাল লাইফ হয়ে যায়, হ্যাঁ এটা তো ঠিক না, মানে ঠিক না তো, মানে এরকম পর যদি প্রজেক্ট করছি সব প্রজেক্টে ধরো একটা আমার প্রফেশনাল লাইফটা আমার পার্সোনাল লাইফ, ওটা তো উচিত না। সব মানে কোথাও একটা লিমিট রাখা উচিত আমার মনে হয়। ইনফ্যাক্ট আমি একটা জিনিস দেখেছি, আরাত্রিকার যদি রাইয়ের কথাই বলি, যখন ও রাইয়ের চরিত্র প্লে করছিল, ওকে আলাদা যখন অফ ক্যামেরা ওর ইন্টারভিউ চলতো, ও কোথাও একটা রাই হয়েই উত্তর দিত। মানে ও যেন রাইয়ের সঙ্গেই মাসতো, যে রাই এরপরে কি করতে পারে, রাইয়ের তো দুঃখ হয় বলো, রাই কি এটা কোনোভাবে মেনে নিতে পারে, মানে মনে হতো যেন এই স্ক্রিপ্টটা ওর দ্বারা বানানো, এমন এত সুন্দরভাবে বলতো। আরাত্রিকা এই সময়টা, মানে যদি তুমি কাজের মধ্যেই বাঁচো সেটা বোঝা যায়, কিন্তু এটা তো মা বাবা তো বিরক্ত বোধ করে অনেক সময়, তখন কি করো? আমার মা বাবা না এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার মা বাবা জানে যে একে বদলাতে পারবো না, মানে পারবো না। আর আমি ভীষণ জেদি মানে খুব ভালোই জেদি, মানে আর খারাপ দিকে জেদি নয়, যে মা জানে যে ও ফোন করলে ধরবে না,
শুটিং আছে তো হ্যালো দিস ইজ আরাত্রিকা। হ্যাঁ আমার এটা গলার টিন সেট করা ফোনটা ফোন তো নিয়েই যায় না ম্যাক্সিমাম টাইম। আচ্ছা হ্যাঁ তো সেই জায়গা থেকে মা জানে যে লাঞ্চ ব্রেকে ফোন করলে মেয়েকে পাওয়া যাবে, খেতে আসবে যখন, কিন্তু বাদ বাকি টাইম ওকে ফোন করলে পাওয়া যাবে না। করিও তো না। এইটা আমার মা বাবা বুঝে গেছে, আর মিমিও জানেই, তো এই প্রবলেমটা ওই জন্য আমার হয় না, কারণ ওরা অভ্যস্ত। আর সত্যি মানে এটাই তো হওয়া উচিত। আর সবাইকে দেখেছি আমি, এখন তো আমার এরকমটাও নয় যেটা আমার ফার্স্ট প্রজেক্ট, তাও তো নয়। সবাইকে দেখেছি যে শুটিং করে, সিন হয়ে গেল, কমপ্লিট করলো, আবার একটু সোশ্যাল মিডিয়া ঘেটে নেয়, স্ক্রল করে নেয়, ফোন করে নেয়, কেউ প্রেম করলে প্রেম করে নেয়। কিন্তু আমি দেখেছি কোনোভাবেই না মানে বেরোতে পারি না। এটা হয়তো প্রবলেম বলবো না, এটা খুব ভালো দিকও হয়তো, কিন্তু এটার খারাপ দিকও আছে। তোমার কাছে আমি বেরোতে পারি না, মানে আমার অ্যাকশন বলার কাট বলার পর মানুষ নর্মালি ফিরে আসে, কিন্তু আমি কাট বলার পরও উজি রাইতেই থাকি আর কি। একটা অদ্ভুত জিনিস আছে, যেহেতু মানে যদি জোয়ার ভাটারই আমি কমেন্ট সেকশন চেক করি, আমি দেখেছি শ্রুতিকে নিয়ে যেমন প্রশংসা হয়, তোমাকে নিয়ে প্রশংসা হয়, সেরকম ঠিক সেরকম একখানা জিনিস আছে, তোমার থেকে বহু মানুষের মানে আরাত্রিকা হিসেবে এক্সপেকটেশন আছে। ইটস নট দ্যাট উজির থেকে এক্সপেকটেশন আছে, আরাত্রিকা এটা আরো ভালো করতে পারতো। মানে এটা তোমাকে হয়তো এটা ঘরের মেয়ে মনে করে কখনো সাজেশন থাকে, কখনো বকা থাকে, খারাপ লাগা থাকে। এইটা কিভাবে দেখো, মানে কি মানে এটা কতখানি কি ফিলিং দেয়? খুব ভালো প্রশ্ন করলে। আমি একটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে আমি এখন এটা নিয়ে বেশি উত্তর দিতে চাইবো না, কিন্তু আমি একটা জিনিস বলি যে দর্শকরা সব সময় আমার ওপর তাদের ভরসা ছিল, এবং ভরসা ডেফিনেটলি ছিল, কারণ মিতুলকে ওরা যতটা ভালোবাসা দিয়েছে রাইকে তার থেকেও বেশি ভালোবাসা দিয়েছে। দুটো অডিয়েন্স একদম আলাদা। এখনো পর্যন্ত আমি শোতে গেলে কিছু মানুষ জড়িয়ে ধরে যে রাইকে আমি খুব, আমাকে তো এটাও বলেছে গত পরশু দিন একজন যে ভালো লাগছে উজি, কিন্তু রায়ের মতো না, রাইকে যেন রাই মানে আমার কাছে পাগলের মতো ভালো লাগা। তো আমি বললাম জোয়ার ভাটা, বলছে না জোয়ার ভাটা দেখছি না, কারণ আমি রায়পূর্ণাকে মিস করছি, আমি জি5-এ তোমাদের টেলিকাস্টগুলোই দেখছি আবার। আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলো ওটাও তো আমারই চরিত্র, ভালোই তো, হ্যাঁ প্রাপ্য। তো এটাই আমি বলি যে তুমি যেটা বললে যে প্রত্যেকটা মানুষের না একটা এক্সপেকটেশন থাকে, ধরো আরাত্রিকার প্রতি, যে এই ভালোবাসাটা আমি কাউকে আশাহত করব না। আমি লক্ষ্মী ঠাকুরের সামনে বসে বলছি, আমি জানি কেউ আশাহত হবেন না, কারণ একটা চরিত্র, একটা গল্প, এক একটা এপিসোড দেখে, এক একটা ক্লিপিংস দেখে কখনো জাজ করা যায় না। হ্যাঁ এই তো সবে 3 সপ্তাহ হলো মানে শুরু হয়েছে জোয়ার ভাটা, কিছুদিন চলে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ট্রান্সফরমেশন থাকে, এবং মেকার্সরা চ্যানেল, আমাদের প্রডিউসার, আমাদের ডিরেক্টর, ওনারাই একমাত্র জানেন, ক্রিয়েটাররা, যে কোন চরিত্রটার কতটা গ্রাফ, কোন চরিত্রটা কাকে প্লে করবে, এবং সেটা কিভাবে ট্রান্সফরমেশন হবে, সেটা আমি জানি ডেফিনেটলি, আমার মেকার্সরা জানে ডেফিনেটলি, কিন্তু দর্শককে যেটুকুনি দেখানো হচ্ছে দর্শক সেটুকুনিই দেখছেন, কারণ আরও দিন গেলে সেটা আরও বেশি দর্শক বুঝতে পারবেন। কাজেই আমি বলবো উজির এখনো অবধি 10%ও আপনারা দেখেননি, কারণ এই চরিত্রটার প্রচুর শেডস, মানে আমি বলছি কদিন পরে আপনারাই বলবেন যে মানে ভাবতে পারছি না এটা, কারণ গল্প এখনো শুরুই হয়নি আমাদের সিরিয়ালের। এবং ধরো আজকে নিশার চরিত্রটা ভীষণ বাস্তবিক একটা ক্যারেক্টার, এবং ডেফিনেটলি উজিরটাও, কেন নিশার সাথে মানুষ রিলেট কিন্তু করবেই, এখন উচিত সেটা করা, কারণ সত্যি তো আজকে কিছু একটা ইনসিডেন্ট হলে আইনের পথে গিয়ে কজন মানুষ বিচার পেয়েছে, কজন পায়, ট্রু, কিন্তু এখনো অবধি কারোর কিছু হলে তো আগে পুলিশের কাছেই যায়, থানার কাছেই যায়। আমরা সাধারণ মানুষরা আমরা কি করব, পাবলিক, আমরা তো চুরি ডাকাতি করতে পারি না, এটা তো আমাদের রক্তে নেই, আমরা গিয়ে থানায় গিয়ে পুলিশ করবো যে এটার কোনো ব্যবস্থা নিন। এইটা আমাদের সমাজ ব্যবস্থাটাকে তুলে দেখানো হয়েছে, যে যেখান থেকে নিশার ধরো একটা ভীষণ রাগ হচ্ছে যে দেখলি তো, ওকে প্রত্যেক দিন আমি চ্যালেঞ্জ করছি যে দেখিস আমি এরপরে মানবাধিকার কমিশনে যাব, এরপর আমি রাজ্যের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তির কাছে, আমি সবার কাছে যাব, কিন্তু বিচার পাবোই। আর ও বলে ঠিক আছে যা খুশি করে নেয়, এইভাবে পারবি না, বুড়ি হয়ে যাবো আমরা ততদিনে, আমাদেরকে টিট ফর ট্যাটি করতে হবে, ওরা আমাদের টাকা নিয়ে নিচ্ছে, ওদের সোনা ডাকাতি করে হোক চুরি করে হোক ওদেরকে ফকির করতে হবে। কিন্তু আমার বক্তব্য যে এই যে রাগটা উজিত জন্মাচ্ছে সমাজের প্রতি, যত না ঋষি ব্যানার্জির প্রতি তার থেকেও বেশি সমাজের প্রতি, যে ঋষি ব্যানার্জি এমন একটা দোষ করলো যে কেউ কোনো কিছু করতে পারছে না, এত প্রভাবশালী একটা মানুষ, মানে টাকা দিয়ে উনি সব কিছু কিনে নিচ্ছেন। এই রাগটা থেকে উজির কি হবে এটা কিন্তু আনপ্রেডিক্টেবল, এটা আমরা জানি, এটা মেকার্সরা জানে, এটা দর্শক তখনই জানতে পারবে যখন দর্শককে দেখানো হবে। তো সব চরিত্রের একটা ভীষণ সুন্দর জার্নি থাকে, একটা ট্রান্সফরমেশন থাকে, ডে ওয়ানেই না সব কিছু দেখানো হয় না, তাহলে আপনাদেরই ভালো লাগবে না। সিরিয়ালটা যে গল্প যত এগোবে তত ট্রান্সফরমেশনটা হবে, তখন ভালো লাগবে। ডে ওয়ানেই যদি আমি সাপোজ বলছি, যদি কোনো চরিত্রর
মানে ধরো এমন একটা চরিত্র যে সে খুব প্রভাবশালী মানুষ হয়েছে, সে যদি ডে ওয়ানেই ঘুমতে মানে ফার্স্ট এপিসোডে সে যদি প্রভাবশালী মানুষ হয়েই যদি জন্মায়, তাহলে তার জার্নিটা মানুষ কি করে পছন্দ করবে? কিন্তু ঠকতে 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 যদি একটা মানুষ একটা পজিশন পায়, তখন ট্রান্সফরমেশনটা যে এই মেয়েটা ওই মেয়েটা, মানে আই কান্ট রিলেট, এইটা না, এটা আমরা জানি। তাই জন্যই আমি এত কনফিডেন্ট, আমি ঠাকুরের পাশে বসে বলছি যে আমি ভীষণ কনফিডেন্ট আমাদের সবার প্রতি, এবং ডেফিনেটলি গল্পটাও তো আমরা খানিকটা হলেও জানি। তো জোয়ার ভাটার গল্পই কিন্তু জোয়ার ভাটার মেয়ে, এবং আমি আবারও বলছি যে নিশা ধরো যেটা করছে সেটা ভবিষ্যতে হয়তো আরও বড় আকার নেবে। আজকেও নর্মাল মানুষকে ডাকাতি করছে, চুরি করছে, পরবর্তীকালে হয়তো আরও বড় কিছু, একটু বড় এলাকা নিয়ে সব কিছু করবে। কিন্তু উজির ক্যারেক্টার ট্রান্সফরমেশনটা কিন্তু আনপ্রেডিক্টেবল, এটা কেউ ধরতে পারবেন না, এবং সেই বিশ্বাসটা রেখেই চলছি। আর আমি জানি দর্শক আশাহত হবেন না, তাই আমি এখন জাস্ট বসে জাস্ট ওয়েট করছি সঠিক সময়টার। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ নয়, আমরা সমস্ত কিছু থেকে বেরিয়ে গেছিলাম, আমরা লক্ষ্মী পুজো এসেছি। তো যাই হোক, যে কথাটা বলবো, লক্ষ্মী পুজোয় আজকে ভোগ কি হয়েছে এবং তুমি নিজের মা লক্ষ্মীকে কিভাবে সাজালে? হাঁপিয়ে গেছি বলে, মা বলো, মা বলো, এটা কি বলবো, নিজের মা লক্ষ্মীকে সাজিয়েছো কিভাবে? আমার মা ভীষণ লাজুক, আমার মা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, ঠিক আছে। আর মার খুব মন খারাপ, মা দিদি নাম্বার মানে গিয়ে ধরো কিছু বলেছিল, বা ঘরে ঘরে জি বাংলার নর্মাল গল্প করে যাচ্ছে, হ্যাঁ ধরো টেলিকাস্ট হয়েছে, বেরিয়ে যায়, আসলে সত্যি কথাগুলো মায়ের বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে বলছে যে যখন দেখছে যে ওটা নিয়ে মানুষের বাজে মন্তব্য, মা বলছে কেন বললাম আমি, বলতো আমি কেন বলে ফেলাম। বললাম মা তুমি ইনোসেন্টলি করেছো, তুমি ইনোসেন্টলি করেছো, তোমার মনে যা মুখে তাই এসছে, এটাতে কোনো কিছু কোনো ক্ষতি নেই, যারা বলছে খারাপ তাদের গন্ডগোল আছে, এটাকে একদম একদম ক্লিয়ার দেখো। তুমি বাবা আজকে ইনোসেন্ট না হলে ভেবে চিনতে মানুষ ক্যালকুলেট করে তখনই কথা বলে যখন ইনোসেন্ট না হয় আর কি। মায়ের যেটা সহজ সরল মনে যেটা মনে হয়েছে বলে দিয়েছে, ঠিক আছে, বলেছে বলেছে, তাতে কি যায় আসে। যাই হোক, যেটা বলো, ভোগে কি ছিল আজকে? আছে ভোগে আছে খিচুড়ি আর লাবড়া আর পায়েস। পায়েস আমার মা সবটাই মাই করেছে, আমি লাবড়াটা একটু একটু হেল্প করেছি। নেবো প্রথম থেকে একদম করেছে, মিমি ছিল জিজ্ঞেস করো, পুরোটাই করেছে, সবজিও কেটেছে, এত সবজি একাই কেটেছে। তো আজকে দিনটা ছুটি নিয়ে, কিন্তু আজকে তো শুনলাম যে রাত্রিবেলায় জাগবে তোমরা, যেহেতু রাত্রে আমরা প্রত্যেক বছরই জাগি, কারণ হ্যাঁ, কারণ ঠাকুর এত কিছু দেয় আমাদের, সুস্থ জীবন দেয়, কিন্তু আমরা কিছুই দিতে পারি না, এইটুকুই শুধু দিতে পারি। এইসব তো কিছুই না, কিন্তু আমরা এইটুকুই দিতে পারি যে তোমাকে আমি স্মরণ করছি মা। তো একটা রাত এমন কিছু যায় আসে না। তো শেষ করব, শেষ একটাই প্রশ্ন করব, প্রশ্ন নয়, এটা হলো কি, আমরা জানি যে নর্থ বেঙ্গলের অবস্থা এখন খুব খারাপ। তুমি মানে কয়েক মাস হলো নর্থ বেঙ্গল থেকে ঘুরে এসেছো, এক মাস হতে হয়েছে। তুমি যদি মায়ের কাছে কিছু চাও, মানে সেটা মানে যে জায়গাটায় তুমি বিলং করেছো, নর্থ বেঙ্গল আমাদের একটা পার্ট, আমাদের হার্ট, আমরা বলি যে আমরা পাহাড় ভালোবাসি, কি বলবে, মানে কি প্রার্থনা থাকবে? কি বলবো, মানে এটা সত্যি মানে বলার মতো কোনো বিষয় না। আজকে এখন অব্দি বোধহয় 30 জন হয়েছেন মানুষ প্রাণ হারিয়েছে, আর ধসে মানুষের বাড়ি, মানে রাস্তাঘাট সব কিছু দেখতেই পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায়। তো এইটা না মানে ডেফিনেটলি আমি বলবো যে আমাদেরই জন্যই হচ্ছে এগুলো সবটাই, আমরা এত কিছু সব কিছু, কিন্তু এটা ঠাকুরের কাছে না, এটা নিজের স্বার্থপরের মতো শুধু নিজেরটা না আছে, এটা সবটা মিলে সবাইকে এটা ঠাকুরের কাছে চাইতে হবে যে তুমি বাঁচাও মা, নিজেদেরই চেঞ্জ করতে হবে এগুলো। যে আজকে উত্তরবঙ্গ আমাদের প্রাণ, এবং উত্তরবঙ্গ বলবো যে আমাদের গর্ব যে আমরা এত সুন্দর একটা জায়গায় থাকি, আমাদের পার্ট হচ্ছে উত্তরবঙ্গটা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ঠাকুর তুমি সবটা দেখো, সবাইকে সুস্থ রাখো, সবার পরিবার যেন না ভেসে যায়। আজকে কত মানুষের রুজি রুটি উত্তরবঙ্গে আমরা ঘুরতে যাই বলে ওনারা সেই করেই খান। আজকে যদি আমরা যেতে পারবো না, আমরা কেউ ট্যুরিস্ট যেতে পারবে না, বাইরে থেকে কেউ যেতে পারবে না, তাহলে ওদের আটকে আছে, ওরা কত মানুষজন আটকে আছে। এবার আমরা আটকে থাকলেও সেটাও আলাদা বিষয়, কিন্তু যারা ওইটা করে, আমরা যে জায়গাগুলোতে গেছিলাম সেই জায়গাগুলো পুরো ধস হয়েছে, পুরো ধ্বংস হয়ে গেছে জায়গাগুলো যেগুলোতে আমরা গেছিলাম। মানে তুমি যে বললে 1 মাসও হয়নি গেছিলাম আমরা, সেখানে শুধু কয়েকটা বাড়ি দেখেছি, কিছু মানুষ শুধু ট্যুরিস্ট যায় বলেই ওনারা খেতে পান, এটা কিন্তু ফ্যাক্ট। মানে ওরা এলে একটা হয়তো পুরো এলাকাটায় একটা দোকান, ওনারা সেইটা বিক্রি করেন বলেই খান। আজকে যদি কেউ যেতে না পারে, কোনো ওই জায়গাটার অস্তিত্ব না থাকে, তাহলে এতগুলো মানুষ ভেসে যাবে। তো সেই জায়গা থেকে বলবো যে একটাই উপায় আমাদের, আমরা নিজেদের যতটা চেষ্টা বেশি করে মানে যা মানে করার আমাদের সেটা করতে হবে, গাছ লাগাতে হবে। আর একটা জিনিস যে ভরসা রাখতে হবে ঠাকুরের উপর, প্রে করে যেতে হবে যে সবটা ঠিক করে দাও, কারণ মানে যা অবস্থা, এবং আমি জানি না ভবিষ্যতে আরও কী কী হবে, এই হলো হয়তো শুরু। তো
তো সবটা যেন ঠিক থাকে, সবাই যেন সুস্থ থাকে, এটাই দেখা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।